নাম তো রহেগা বাস আল্লাহ কা। ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে এই ধরনের স্লোগান এবং হিন্দুদের আবেগ ও ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা। আর সনাতনী হিন্দুরা এর প্রতিবাদ করলেই অন্ধভক্ত, ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু মুসলিম ভেদাভেদ করছে। বাহ, চমৎকার! এই না হলে প্রকৃত ভারতবাসী। বলছি, মাথার ঠিক আছে তো? নাকি এটাই সত্যি যে এই আন্দোলনের মধ্যে অধিকাংশই দেশের প্রকৃত শত্রু, এক কথায় যাকে বলা হয় গাদ্দার। অনেকদিন আগে অজিত দোভাল স্যার একটা কথা বলেছিলেন, দেশের তথা ভারতের প্রথম ও প্রধান শত্রু কোনো বহিরাগত বা বিদেশি শক্তি নয়, বরং অভ্যন্তরীণ সমস্যা ও বিভেদ। অর্থাৎ ভারতের প্রধান এবং বড় শত্রু বাইরের নেই, রয়েছে দেশের ভিতরেই। তার কারণ, ভারতীয়দের মধ্যে কোনো ইউনিটি বা ঐক্যতা নেই। আর আজকে দেখুন, ভারতের ঠিক এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে দেশে কেমন চরম বিশৃঙ্খলতা ও অস্থিরতা তৈরি করা হচ্ছে। এইভাবে আমাদের ধর্ম ও উপাস্যদের নিয়ে আপনি ঠাট্টা করলে তাকে বলবে ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা, আর আমরা প্রশ্ন তুললে আমাদের বলা হবে সমাজ বিভাজনকারী। আল্লাহর নামে স্লোগান দিলে বলা হবে সেকুলার বা ধর্মনিরপেক্ষতা, আর হিন্দুত্বের কথা উঠলেই আপনি বিভাজনকারী। এরকমটা কেন বলুন তো? এর যথাযথ উত্তর আছে কি কারোর কাছে? আসুন আজকে আলোচনা করা যাক একটা ছাত্র আন্দোলন কিভাবে দেশ বিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে ক্রমশ, কিভাবে এই আন্দোলনের মূল বিষয়বস্তুকে একদম সাইডে সরিয়ে রেখে অন্যান্য দাবি উঠতে শুরু হয়েছে, কিভাবে এই আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মূল আখড়া হয়ে উঠেছে। নমস্কার, আপনারা দেখছেন টকেটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। এর আগের একটা ভিডিওতে আমি এই নিয়ে আরও একটা বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে বৈদেশিক ষড়যন্ত্র তথা আমেরিকার ডিপ স্টেট এই আন্দোলনকে কন্ট্রোল করছে সে বিষয়। আর আজকে আবারও এই নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি, যেখানে নিজেদের কার্যসিদ্ধি করতে ছাত্রদেরকে ব্যবহার করে এক ধর্মকে অন্য ধর্মের প্রতি বিষিয়ে দেওয়া হচ্ছে এই একই মঞ্চে। বিষয় ছিল নিট পেপার লিক, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ন। দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আর মূল হাতিয়ার সোনাম ওয়াংচুকের অনশন, যার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে ক্রমশ এবং যার প্রতি পুরো দেশের সহানুভূতিও রয়েছে। তবে এই অবধি বিষয়টা সরকারের বিরুদ্ধে থাকলেও এখন ঘটনার মোড় এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে অ্যান্টি হিন্দু বা হিন্দুত্ববাদকে সর্বসম্মুখে ছোট করা, মজা ওড়ানো আর রাজনৈতিক দলগুলোর অ্যাডভান্টেজ বা বাড়তি সুযোগ সুবিধা নেওয়াতে গিয়ে দাঁড়িয়েছে। একজন কমেডিয়ান কুনাল কামরা, সে ওই মঞ্চে গিয়ে বলছেন এই সরকার সীতার স্বামীর নাম নিয়ে নিতার স্বামীর কাজ করছে। আচ্ছা, এখানে অনেকেই হয়তো এবার বলবেন যে এখানে সরকারকে টার্গেট করে বলা হয়েছে, বেশ মানলাম, কিন্তু সরকারকে টার্গেট করা হলে স্রেফ সরকারের নাম নিয়ে কিংবা অমুক পার্টি বা অমুক দলের নাম নিয়ে বলুন না। এখানে হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলার তো কোনো প্রশ্নই আসে না, অথবা আপনার কোনো অধিকারও নেই এ বিষয়ে। এছাড়া কিছুদিন আগে এই একই আন্দোলনের মঞ্চে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নন্দিতা নারায়ণ এসে ফয়েজ আহমেদের বিখ্যাত নজম হাম দেখেঙ্গে বাস নাম রহেগা আল্লাহ কা এই গান গাইতে শুরু করে এবং তিনি সবাইকে বলেন আল্লাহ সবার, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, আল্লাহ আমাদের সবার মধ্যে বিরাজমান। মানে এই একই মঞ্চে একটা নামের উল্লেখ এলে পুরো মঞ্চ চুপ হয়ে যায়, শালীনতা ও সংস্কৃতিও বজায় থাকে, তার গভীর ব্যাখ্যাও দেওয়া হয়। কিন্তু অন্য ধর্ম বা ভগবানের নাম এলেই সেখানে নোংরামো, তুচ্ছতাচ্ছিল্য এবং মজা ওড়ানো হয় সেখানে। এটা কি ধরনের সেকুলারিজম একটু বলবেন প্লিজ? এমনকি সিজেপির একাধিক মুখপাত্র, যাদের কোনো সাধারণ মানুষ নির্বাচনও করেনি, তাদের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভগবান রাম, ভগবান শিব, হনুমানজি এবং প্রেমানন্দ মহারাজকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। আর সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই। মানে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত সেই একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ভগবান খারাপ, হিন্দু ধর্ম খারাপ, সবকিছু বেকার। বাবা, এই তো প্রকৃত দেশপ্রেম, দেশের জন্য লড়াই। ভবিষ্যৎ প্রজন্ম তো অনেক ভালো কিছু শিখছে এর থেকে, তাই কি না? যে মঞ্চটা শিক্ষার্থীদের চোখের জলের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল তা এখন সেলিব্রিটিদের অট্টহাসির হাটে পরিণত হয়েছে। কেউ সেখানে নাচছেন, কেউ গাইছেন, কেউ আল্লাহর স্লোগান দিচ্ছেন, কেউ হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে মজা ওড়াচ্ছেন।
কেউ বা আবার জমিয়ে খাওয়া দাওয়াও করছেন, ঘুরছেন ফিরছেন, আবার স্টেজের ওপর দিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন, আর নিজেরা সেফ জোনে থেকে তরুণ প্রজন্মকে অর্থাৎ তরুণ ছাত্রছাত্রীদেরকে এগিয়ে দিচ্ছেন পুলিশের হাতে মার খাওয়ার জন্য। মানে আন্দোলন হচ্ছে না সার্কাস হচ্ছে ধরতে পারবেন না ঠিক। আর এই মার খাওয়ার প্রসঙ্গেই যদি আসি, যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে তাদের মধ্যে হয়তো 10% নিট পরীক্ষা দেওয়া পড়ুয়া রয়েছে। আচ্ছা, তাহলে বাকি 90% লোক কারা? তারা কি জন্য রাস্তায় নেমেছে? এখানেও হয়তো অনেকে বলবেন, কেন শুধু কি পড়ুয়ারাই রাস্তায় নামবে, ছাত্র ছাড়া আর কেউ রাস্তায় নামবে না? হ্যাঁ, নামবে, অবশ্যই নামবে, কিন্তু রাস্তায় বিক্ষোভে নেমে অকেজো কাজকর্ম করবেন তা তো মেনে নেওয়া যায় না। এতে আসল যারা পড়ুয়া রয়েছে তারা আরো বেশি করে এফেক্টেড হচ্ছে। এবার আসি পুলিশের অ্যাকশনে। দেখুন, পুলিশ ছাত্রদের লাঠিচার্জ করার আগেই কিন্তু তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, ফলে এক্ষেত্রে পুলিশের পাল্টা অ্যাকশন নেওয়া তাদের রাইটসে রয়েছে। অন্যদিকে একই সাথে সেখানে ছিল 163 ধারা, যে কারণে পুলিশকে আরো সক্রিয় হয়ে কাজ করতেই হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে পুলিশেরও কিছু দোষ রয়েছে। বেশিরভাগ পুলিশেরই সেখানে পোশাকে নেম ট্যাগ ছিল না এবং অনেকেই সিভিল ড্রেসে ছিলেন। তবে এর পিছনেও একটা বড় কারণ থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে সমস্ত পুলিশ আইন মেনে কাজ করছিল তাদের ওপর এবং তাদের পরিবারের ওপর পাল্টা আক্রমণ করা হয়েছিল। ফলে এক্ষেত্রেও নিজেদেরকে আগাম সুরক্ষা বলয়ে ঢেকে ফেলার চেষ্টা করেছিল দিল্লি পুলিশ। তবে সিভিল ড্রেসে যে বা যারা পুলিশের ভূমিকা পালন করছিল তাদেরকে অবশ্যই ডিটেক্ট করার দরকারও রয়েছে। অন্যদিকে আরও একটা প্রশ্ন হলো, সংসদ ভবনে প্রবেশের পারমিট পত্র ছাড়া কি সংসদ ভবনে ঢোকা যায়? তাহলে কেন সংসদ ভবনে প্রবেশের জন্য এত লম্পঝম্প করা হচ্ছিল? বাংলাদেশের মতো সরকার ফেলে দেওয়ার জন্যই কি? ভারতের মতো এত বড় ডেমোক্রেসিতে সেটা কখনোই পসিবল হবে না, তা আপনি হাজার চেষ্টাই করুন না কেন। এছাড়াও নিট প্রশ্নপত্র ফাঁসে সরকার আগেই 13 জনকে গ্রেফতারও করেছে। তাহলে আবার বিক্ষোভ করার অর্থ কি? এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গতকাল বলেছেন যে বা যারা অপরাধ করেছে বা যুক্ত রয়েছে এর সঙ্গে তাদের সাজা হবে। ছাত্রদের পলিটিক্যাল ব্যবহার করবেন না, মানছি এতদিন প্রধানমন্ত্রী কিছুই বলেননি, কিন্তু আপনি এটাও ভাবুন বর্তমানে বিশ্ব রাজনীতি যা পরিস্থিতি এবং যা অবস্থা, এমন অবস্থায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট পরীক্ষা নিয়ে কিছু বলছেন, তার মানে এই বিক্ষোভের বিষাক্ত আগুন ঠিক কতটা গিয়ে ছড়িয়ে পড়েছে তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এবার অনেকেই হয়তো বলবেন, সরকার চায় না যে ছাত্ররা বিক্ষোভ করুক, আর বিরোধীরাও এই নিয়ে এখন রীতিমতো রাজনীতি করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যদি ছাত্ররা বিক্ষোভ করে তাহলে বিরোধী দলের এখানে কাজ কি? মানছি নিট প্রশ্নপত্র ফাঁসে চরম গাফিলতি রয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বপ্ন ভেঙেছে, কিন্তু আজকে যদি সংসদের ভিতরে বিরোধী দলগুলো আগে থেকেই এই প্রশ্নগুলো তুলতো, লাগাতারভাবে সরকারের ওপর চাপ তৈরি করত, তাহলে কি আজকে ছাত্রদের পথে এইভাবে নামতে হতো, কিংবা এই দিন দেখতে হতো সমগ্র ভারতবাসীকে? বিবেচনা করুন একবার, কারণ মতামত সবার, কিন্তু সিদ্ধান্ত আপনার। দেখুন, এই আন্দোলনকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেও নানান জনের নানান মত। এটাকে কেউ বলছে মোদি বিরোধী, আবার অনেকেই বলছে ছাত্রদের ওপর এমন লাঠিচার্জ করা কখনোই উচিত হয়নি। কিন্তু সত্যিটা কি? দেখুন, সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্টের এত এত ছবি, এত এত ভিডিও দেখে সাধারণ মানুষের কাছে সত্যি খুঁজে বের করা বড্ড কঠিন, তবে ফ্যাক্ট খুঁজে বের করা খুবই সহজ। ফর এক্সাম্পল, ডিম আগে না মুরগি আগে? বৈজ্ঞানিক মতে আগে কোষ, আর ডিম যেহেতু একটা কোষ তাই ডিম আগে। তবে আম জনতার মতে মুরগি না জন্মালে ডিম আসবে কোথা থেকে? এক্ষেত্রেও রাজনীতির যন্তর মন্তরে বিক্ষোভকেও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এবং বিভিন্ন চোখে দেখছে। আর সবশেষে এটাই বলা যায় যে সরকারের বিরুদ্ধে আমাদেরকে একজোট হওয়ার কথা ছিল, যে সরকারকে বাধ্য করার কথা ছিল যেন ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস না হয়, এবং যে সরকারের ওপর চাপ সৃষ্টি করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করার কথা ছিল, সেই সরকারই এখন পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেছে। সরকার এখন সহজেই বলতে পারবে এরা ছাত্রদের আন্দোলনই ছিল না, এদের অন্য উদ্দেশ্য ছিল। আর যারা দেশ ভাঙার ষড়যন্ত্র করছিলেন তাদেরও পর্দা ফাঁস হয়ে গেছে। তাহলে জিতলো কে আর হারলো কে? এর উত্তরটা এবং আপনার মতামতের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।